এটা আমার জন্য খুব সম্মানের, তাই না? আকস্মিক রেগে গেল সৈকত, চোখে মুখে তীব্র বিতৃষ্ণা। রূপ নাক ফুলিয়ে বলল, তো সত্যটা বলে দিস নাই কেন? এরপরে যোগাযোগ রাখছোস কেন? সৈকত চোখে মুখে বিরক্তি উল্কি দিচ্ছে। তোরে কতবার বলছি অফিস সম্বন্ধে দিয়েছিস, খাম খেয়ালিপনা করে ঘুরে বেরিয়েছিস। তোর পুলিশ শালা এর জন্য বেকে অলমোস্ট বিয়ে ভেঙে দিয়েছিল। গাধা, এসব খামখেয়ালির জন্যই দেয়নি পরিচয়। বলে রাগে এগিয়ে গেল। রুবাব প্রশ্নবিদ্ধ মনে চেয়ে রইল। অন্তর বলল, রুবাবের খামখেয়ালির সাথে সৈকতের পরিচয় না দেওয়ার কি সম্পর্ক? নাহিদ বলল, অ্যাডভান্টেজ। কিসের অ্যাডভান্টেজ? সাদাত ভাই সৈকতকে পছন্দ করেন। সৈকত সাদাতকে চিনত, কিন্তু সাদাত ভাই চিনতেন না। বোনের প্রেমিকের বন্ধু শুনলে নিশ্চয়ই ভালো চোখে দেখতেন না, এজন্য পরিচয় দেয়নি। যোগাযোগ রেখেছিল যাতে আজ একটা কথা বলে সাদাত ভাই না ফেলতে পারেন, অ্যান্ড সেটাই হয়েছে। বলল নাহিদ। তিন বন্ধু সরু চোখে চেয়ে রইল তাদের সবচেয়ে বুদ্ধিদীপ্ত বন্ধুর দিকে। সৈকত এগিয়ে গেল অনেকটা। মুন তার পিছু হাঁটছে। বড় এখনো নামেনি। মুন কদম বাড়িয়ে ডাকলো। সৈকত দাঁড়াও, শুনো। সৈকত দাঁড়ালো না, হাঁটার গতি কমালো। মুন তার পাশে গেল, হাত ধরে বলল। না, সৈকত সামনের দিকে তাকিয়ে বলল, শুনছি, বলো। মুন হাত ঝাঁকিয়ে বলল। আমার দিকে তাকাও। সৈকত তরিতে তাকালো, গভীর চোখে ওর দিকে তাকিয়ে রইল। ওপর নিচ থেকে দেখে নিয়ে বলল। দেখলাম। মুন মৃদু থাপ্পড় দিয়ে বলল। অসভ্য, এভাবে তাকাতে বলিনি, আমার চোখের দিকে তাকাও। সৈকত এবার গভীর চাউনি চাইল চোখে। মনের চিত্ত নড়ে উঠল। লাজে বলল, আল্লাহ, আমি মরেই যাবো, বিপদ, তাকিও না। সৈকত বলল, দোষ আমার চাহনির নয়, দোষ তোমার রূপের, অথচ তুমি দ্বিধায় আছো। মুন হার মানল। আচ্ছা, দোষ আমার, কিন্তু দ্বিধা দূর করায় দায় তোমার। তাই নাকি? আমার অশান্তি লাগছে সৈকত। রাগ নিয়ে বলল মুন। সৈকত ভীষণ গম্ভীর হয়ে বলল, তা কি এমন দ্বিধা যা আমার চন্দ্রকথাকে অশান্তি দিচ্ছে, শুনি। মুন আমতামতা করল। তারপর বলল, তুমি তুমি কি উত্তর দিয়েছিলে? সেজুতের বিয়ের প্রস্তাবের পরে প্রসঙ্গ বেশ বুঝতে পারল সৈকত। বুঝে উত্তর দিল না, হাসলো। মুন তারা দিল। সব কথা কি আর সবার সামনে বলা যায়? মনের কৌতূহল বাড়ল। অতি আগ্রহী সুরে বলল, কি বলেছিলে যা সবার সামনে বলা যাবে না? বলো না প্লিজ। সৈকত একটু হাসলো। একটা হাতে মনের বাহু আগলে নিয়ে বলল, আমার উত্তর ছিল, আকাশে একটা চাঁদই থাকে, আমার আকাশে চাঁদের বিচরণ হয় খুব করে। মন ওর দিকে চেয়েছিল, হুট করে অন্যদিকে ফিরে গেল। ওর চোখে মুখে প্রশান্তি, সুখ, লজ্জা, হাসি। তা দেখে সৈকত বলল, তুমি চাইলে আমার আকাশের চাঁদকে দেখতে পারো। আমার বুকের বাঁ পাশে হৃদয় বসবাস তার, তবে এই মুহূর্তে সে বসে আছে সেই পাশটাতেই। মন নিজের অবস্থা চাইল। সৈকতের বুকের সাথে লেগে আছে। বুকের কোন বা পাশটায়? বা পাশে। সেই ক্ষণে কানে এলো হৃদস্পন্দন, যেন তার নামে বাজছে। কি সুন্দর ভালোবাসা বরন্ত অধ্যায় এলো বিশেষ রেজাল্টের দিন। উদ্গ্রীব হয়ে ডেস্কটপের সামনে বসা সৈকত, চোখে অজস্র কৌতূহল, মস্তিষ্ক জুড়ে হাজারো চিন্তা। খানিক আগে সরকারি কর্ম কমিশন বিপিএসএস এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিসিএসের চূড়ান্ত ফলাফল। এর উপর তার জীবন মন নির্ভর করছে। চাপা উৎকণ্ঠা নিয়ে স্ক্রিনে চোখ বোলাচ্ছে। খুঁজেছে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা। এ যাত্রা সে একা নয়, তার পাশে আছে বিশেষ ফলপ্রার্থী দুই বন্ধু নাহিদ ও অন্তর। দুজনে কপাল ভাত, চোখে মুখে বিমোর। চিন্তার স্বাদ আটকে আসছে নাহিদের। অন্তর তো নখ কামড়ানো শুরু করেছে। প্রিলিগেল রিটেনে গেলে ফলাফলের সময় চিন্তার বালাই করেনি কেউ। একজন মেরিট লিস্ট দেখেছেন, বাকিদের জানিয়েছে এর এসেছে ওর আসেনি, তাতেই শেষ। সর্বদা প্রফুল্ল থাকা মানুষগুলো ও আজ অস্থির। আশায় যে বুক বেঁধেছে। রিটেনে পেরিয়ে ভাইবা অব্দি আসা চারটিখানি কথা নয়, কত শ্রম দিতে হয়েছে কেবল ওরাই জানে। বরন্ত পথে দেখেছে আশার আলো, এক নতুন জীবনের প্রতীক্ষা। এ যাবতে তিনজনেরই পেশাগত দিক থেকে ভালো অবস্থান আছে। ওয়েল প্লেস জব, এটা হ্যান্ডসাম স্যালারি প্রায়। এক চাকরিতেই জীবন পার করে দিতে পারবে। কিন্তু বিসিএসের মানটাও এর চেয়েও অতি উচ্চ। বর্তমানে বিসিএসের ক্যাডার সরকারি চাকরিদের খুব উচ্চ চোখে দেখা হয়। নিজেকে যাচাই করা যেন উত্তম পন্থা। মানুষে শুনেই ভুরু নাড়ায়।
সমীহ করে চলে। পেশার সম্মান বৃদ্ধির সাথে সাথে পদও উন্নত হয়। সচিবালয়, মন্ত্রণালয়, প্রশাসনে প্রভাষকের কত পদ হাতছানি দেয়। নিঃসন্দেহে তা এই চাকরি থেকে ভালো। ওই তো নাহিদ। একটা সংখ্যায় চোখ আটকে গেল সবার। আনন্দে চিৎকার দিল অন্তর। খুশিতে গদগদ হয়ে বলল ক্যাডার হইয়া গেছো মামা, এবার বোন বিয়া দাও। এই গম্ভীর ক্ষণেও অন্তরের ঠাট্টা ফুরাবে না। নাহিদ বিড়বিড় করে মুখ নাড়ালো। একটা স্বস্তি আবার দেখা গেল মুখে। বোধহয় আলহামদুলিল্লাহ পড়তেছে। এই হলো ওর উদযাপন। তারপর আবার ঠিকঠাক বসে স্ক্রিনে চোখ ফেললো। কপালে বিরক্ত ভাঁজ ফেলে বলল, আজেরে না বকে এদিকে দেখ। সৈকত নাহিদের কাজ চাপড়ালো। ইউ ডিড ইট। নাহিদ দৃঢ় স্বরে বলল, ইউ উইল টু। তিনজনে ফের মনোযোগ দিল লিস্টে। বুক ধকধক করছে। এই বুঝি এলো সামনে। একে একে দেখতে দেখতে সাধারণ ক্যাটারের দ্বিতীয় স্থানে থাকা রেজিস্টার নাম্বারটা চোখ আটকে গেল। স্তব্ধ হয়ে রইল সবাই। অবিশ্বাস্য চাউনি। কিছুক্ষণ কথা বলতে পারল না কেউ। এরপরই অন্তর হৈ হৈ করে উঠল। কংগ্রেচুলেশন দুলাভাই, চাঁদে আপনারে স্বাগতম। সৈকত তখনও তিন কতম বিমূঢ় হয়ে বসা। বাকরুদ্ধ সে। সাধারণ ক্যাডারের দ্বিতীয় হয়েছে সে। এর জন্য বিস্ময় কার্য। মুখে হাত দিয়ে বসে রইল। এই ক্ষণটার অপেক্ষা ছিল কতকাল। অবশেষে এলো। ওর স্বপ্ন সত্য হলো। ওর চন্দ্রকথা এবার ওর হলো। হৃদস্পন্দন বেড়ে গেল। নাহিদ এবার কাজ চাপড়ালো। তুই পেরেছিস, তোর সাধনা সফল। যা ডিজার্ভ করিস তাই পেয়েছিস। নাহিদের ভীষণ খুশি দেখালো। নিজের রেজাল্ট দেখে সৈকতের রেজাল্টের আনন্দ বেশি ওর। সেই ক্ষণে ফোন বাজলো। ডেস্কটপের সামনে ফোন রাখা। স্ক্রিনে চন্দ্রকথা নামটা ভাসছে। স্তব্ধতা তার নজর কাড়ল না সৈকতের। একই ধরনে বসে রইল, চোখ বন্ধ ওর। ফোন তুলল না দেখে অন্তর বলল, খুশিতে পটল তুলতে চলে গেলেন নাকি? আপা ফোন দিতাছে, সুখবর দিয়া দেন দুলাভাই। সৈকতের ধ্যান ভগ্ন হলো। ফোন হাতে নিল। রিসিভ করে কানে দিতে মন উদ্যুক্ত হয়ে বলল, কি খবর? রেজাল্ট পেলে? এসেছে? বলো না তাড়াতাড়ি, চিন্তা আমার দম বন্ধ হয়ে আসছে তো। লাগাতার প্রশ্নবাণে বিদ্ধ হয়ে নিশ্চুপ রইল সৈকত। এই মেয়েটা তার সব ব্যাপারে এত উদ্বিগ্ন কেন? মনে মনে স্বস্তি এলো। নেতিবাচক উত্তর দিল। বোধহয় মেয়েটার শ্বাস আটকে উপরে পাড়ি জমাতো। সব কিছুতে হাইপার হওয়া লাগবে তার। ওর নীরবতা দেখে মন তাড়া দিল। সৈকত, তুমি কি শুনতে পাচ্ছ আমায়? প্লিজ বলো না, আমার চিন্তা হচ্ছে। না এলেও বলো, আমি কিছু বলবো না, প্রমিস। শেষ কথাটা শিশুসুলভভাবে ফুটে উঠল। সৈকতের ঠোঁটের কোণে হাসি আপা দেখা গেল। একটু হেসে বলল, বধূ সেজে বসে থাকো, বর বেশে আমি আসছি নিতে। উপাস ঘুমুট হলো। এক মুহূর্তে কোনোরা এলো না। বোধহয় বুঝতে সময় লাগলো। তারপরে খুশিতে লাফিয়ে উঠল, বলল, সিরিয়াসলি? সৈকত হেসে বলল, সিরিয়াসলি মিসেস সাফায়াত সৈকত। মিসেস সাফায়াত সৈকত কথাটা কি ছিল কে জানে। মন অভিভূত হয়ে গেল। সুখে লজ্জায় মিশে গেল। কেঁদে দিল। পরপরে হেসে উঠল। কত কথা বলতে চাইল, পারল না। কেটে দিল ফোন। ফোন রেখে রুমে ফিরে এলো সৈকত। নাহিদ অন্তর তখনও টেবিলে বসা। সৈকত ভুরু কুচকালো। অন্তরেরটা পাসনি এখনো? ঠোঁট উল্টে অন্তর বলল, আসেননি বোধ হয়। সৈকত থমকালো। পরপরে ধমকে উঠল। আজ আর কথা বলিস না, সর আমি দেখি। অন্তর উঠে দাঁড়ালো। শান্ত হয়ে বিন ব্যাগে বসলো। সৈকতে বসলো চেয়ারে। এক এক করে প্রতিটা রেজিস্টার নাম্বার যাচাই করতে লাগলো। নাহিদও নিজের ল্যাপটপ মেলে দেখেছে। অনেক সময় নিয়ে খুঁজলো। প্রথমবার পেল না। দ্বিতীয়বার আবার খুঁজতে লাগলো। যদি দেখা ভুল হয়। সময় গড়াতে লাগলো। আধার নামলো দুজনের মুখে। নিজেদের সফলতা আনন্দ মুছে গেল। হতাশায় ছাওয়া গেল। সৈকত নাহিদ একে অপরের পানে চাইল। করুণ চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। অন্তর চাপ্পা স্বরে বলল, হুদাই বৈশা খুঁজতাছোস, না আসলে পাবি কই? আসে নাই, উঠা আই। কেউ উঠল না। বিমূঢ় হয়ে বসে রইল। রিটেনে সে ধাক্কাটা আবার লাগলো। এত দূরে এসে ঝরে গেল অন্তর। রিটেনে রুবাব ভাইবাতে অন্তর ব্যর্থ হলো। শেষ অবধি সফল হলো সৈকত আর নাহিদ। এমন তো চায়নি ওরা। ভাইবার প্রস্তুতি একসাথে নিয়েছে সবাই। ধারণা ছিল হলে সবাই হব। কিন্তু অন্তরে ফোন বাজছে অনবরত। বাড়ি থেকে কল আসছে। রেজাল্ট আনার জন্য বাবা ভাই বোন ফোন দিচ্ছে। চাপা শ্বাস ফেলে ফোন বন্ধ করে দিল অন্তর। খানিক আগে অবধিও
হাসি মুখে থাকা ছেলেটা হুট করে নীরব হয়ে গেল, বিমূঢ় হয়ে বসে রইল। এক বন্ধু বিফলতার, বাকি দুই বন্ধু সফলতা আনন্দ উপভোগ করতে পারল না। টায়ের নাট ঢিলে করতে করতে চোকাতে এসে দাঁড়ালো রুবাব। আজ অফিসে কাজে প্রেশার বেশ ছিল। সব গুছিয়ে বাড়ির পথে ধরছে মায়ের জন্য। আজ মায়ের চেক আপ আছে। বলা বাহুল্য, রুবাবের কনিষ্ঠ মনে বাবার ব্যবসায় নিয়োজিত হয়েছে। এখন কর্মই তার ধর্ম। ক্লান্তি শ্বাস ফেলে ভিতরে পা বাড়াতেই দোতলা থেকে প্রচণ্ড শোরগোল কানে এলো। রুবাব ভুরু কুচকালো। বসার ঘরে মাকে পেয়ে জিজ্ঞেস করলো। এত হইচই কিসের? তারই না কপালে বিরক্ত ভাঁজ ফেলে বলল, কিসের আবার? তোর বোনের সকাল থেকে দেখলাম শুকনো মুখে নখ কামড়াচ্ছে, তারপর হুট করে কোন সুখে মেতেছে কে জানে, গান ছেড়ে নাচানাচি করছে, একবার হাসছে একবার কাঁদছে। আমার তো ভয় করছে জিন পরিয়ে আসর করলো কিনা আবার। রুবাব প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে ভাবল কিছু কতক্ষণ, তারপর বলল। আমি দেখছি। দোতলার দিকে পা বাড়ল রুবাব। মনের ঘরের দরজা খোলাই পাওয়া গেল। দরজা দাঁড়িয়ে ভিতরে চাইল। সাউন্ড বক্সে হাই ভলিউমে গান চলছে। তালে বেতালে হয়ে নাচছে মন। ঠিক নাচছে না, লাফাচ্ছে, হাসছে, চিৎকার করছে। কি ভীষণ খুশি দেখাচ্ছে ওকে। বোনের খুশি থেকে আপনা আপনি হাসি ফুটল রুবাবের মুখে। ক্লান্তিটা যেন নিমিষেই উঝরে গেল। নিশ্চুপ দাঁড়িয়ে পরখ করতে বোনের খুশিটা। কারণ জানবার ইচ্ছে হলো ব্যাঘাত হবে বলে নিজের উপস্থিতি জানান দিল না। ফোন হাতে নিয়ে কল ঘোরালো। রিসিভ হতে বলল। মুন বাড়ি মাথায় তুলছে, কাহিনী কি রে? মলিন মুখে তখনও চেয়ারে বসে সৈকত। গুমুট পরিবেশ ঘরে, মনটা বড্ড খারাপ। কথা বলতে ইচ্ছে করছে না, তবু ফোন তুলেছে। মূলত রুবাবের বাসায় ডাকাতে তার উদ্দেশ্য। তিন বন্ধু মিলে অন্তরে হতাশা কাটাবে। ফোন তুলে কিছু বলার আগে রুবাব কথা ভেসে এলো। প্রশ্নবিদ্ধ হলো মন। মনের আবার কি হলো, চিন্তা নিয়ে বলল। কি হয়েছে ওর? ঠিক আছে? নিজেই দেখ। বলে অডিও রেখে ভিডিও কল দিল রুবাব। রিসিভার বাটন প্রেস করতে হই হুল্লার কানে এলো। উদ্বিগ্ন হয়ে স্ক্রিনে চাইল সৈকত। তাতে বনে গেল। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। মজে গানে তাড়াতাড়ি নাচছে মন। চিৎকার করে আবার গানও গাইছে। ওর চোখে মুখে হাসি। হাসছে, গাইছে, নাচছে, আবার লাফাচ্ছে। এমনভাবে মনকে দেখা হয়নি সৈকতের। সে অবাক হয়ে চেয়ে রইল। মনের নাচের কারণ ধরতে সময় লাগলো না তার। তার রেজাল্ট আর বউ সাজার কথাই কারণ। মেয়েটা বিয়ের খুশিতে নাচছে। এত বিয়ে পাগল এ মেয়ে বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে আকস্মিক শব্দহীন হেসে ফেলল সৈকত। মনের অজান্তে হাসি খুশি ছুঁয়েছে মন। রুমে থাকা আর হাই ভলিউমের কারণে গানের শব্দ রুমে থাকা দুজনের কানে গেছে। ঘাড় ঘুরিয়ে চাইল। সৈকতের হাতে থাকা ফোনে মনকে হাল চোখে এড়াল না কারো। প্রচণ্ড মন খারাপের মাঝে হো হো করে হেসে ফেলল অন্তর। হাসল নাহিদও। মুহূর্তে যেন পরিবেশটা বদলে গেছে। অন্তর নিজে সরব ধরে বলল। চাঁদ জমিনে নাইমা যাইতাছে বিয়ার খুশিতে। সাজানজি তাড়াতাড়ি তলপি তলপা গুটাইয়া দৌড় দে। সাজনা সাজ কি বেটা হ্যাঁ তেরি লিয়ে। আমি কিন্তু কোনে পক্ষ, গেটের লাখ টাকা দেও না সারা বোন পাবি না। সৈকতের মুখে প্রসন্নতা দেখা গেল। এই প্রসন্নতার মনে পাগলামো দেখে নয়, অন্তরের নিজ স্বরূপে ফেরে দেখে। সে অন্তরের পানে চেয়ে হাসল, বলল। কোনে পক্ষ হলে কিন্তু বরের জন্য স্পেশাল খাসির রোস্ট পাবি না। ভেবে দেখ। খাবারের কথা আসতে অন্তর নরম গলায় বলল। শুধুমাত্র খাবার টেবিলের সময় ডিসকাউন্টে আমি বরপক্ষ, খানা শস্য হইলে আমার কন্যা পক্ষ, ঠিক আছে? সৈকত হাসল। অন্তর নাহিদকে বলল। শালা তুই কি নিষ্ঠুর! বন্ধুর বোনের অভাবে বিসিএস হইল না আমার, সান্ত্বনা হিসেবে বিয়া দিবার ওয়াদা দিতে পারিস না? নাহিদ মুখ কুচকায়। উল্টাপাল্টা বকবি, খাসির বদলে তো রোস্ট করবো তোরে। রোস্ট হইলে বোন বিয়া দিবি? তাহলে আমি রোস্ট হইতেও রাজি। নাহিদ রাগ নিয়ে চাইল। তখন বিকট শব্দ এলো কানে। মন ভলিউম বাড়িয়ে দিয়েছে। গান পাল্টে তখন মেরে সবাই হো হো করে হেসে ফেলল। সবার অট্টহাসির শব্দ গান ভেদ করে মনের কানে গেল। তুইতে চাইল। ভাইয়াকে দেখলো হাতে ধরা ফোনও মন চমকে গেল। তরিতে থেমে গেল। লজ্জায় চোখ মুখ কুচকে এলো। রুবাব হেসে জানতে চাইল। আমার বোনটা কি নিয়ে এত খুশি? মন আড়ষ্ট হয়ে দাঁড়ালো। উত্তর দিল না। অন্তর আওয়াজ করে উত্তর দিল। সৈকতের ম্যারিজ লিস্টের নম্বর আইছে, এই জন্য নাচতাছে আপা। রুবাব ভুরু নাচালো। এই কাহিনী? মন অন্তরের কথা শুনে বিস্মিত চোখে চাইল। কাচামুচি করে বলল। ভাইয়া ফোনে কে? রুবাব ফোন ঘুরালো।
গ্রুপ ভিডিও কল, সবার আগে সৈকতের মুখটা চোখে ভাসলো, মিটমিটে হাসতেছে। মনির চোখে মুখে লাল হয়ে গেল। এরা সবাই দেখছে ওর নাচ। আল্লাহ! অন্তর বলল, হ্যালো, আমরা আপনার সাইয়ার বন্ধু ভাইয়া। নাহিদ বলল, পিচ্ছি, তুমি যে এত ভালো ডান্স করো বলনি তো। থেমে বলল, তোমার সাজানকে পাঠাবো নাকি বাই দোয়া ওয়ে? হ্যাঁ, সবার কথার মাঝে মন লজ্জা হিম হয়ে যাচ্ছে। কোথাও লুকিয়ে যেতে ইচ্ছে করছে। সবচেয়ে বেশি লজ্জা পাচ্ছে সৈকতের জন্য। সবাই হাসি মজা করছে, এটা ওটা বলছে, সৈকত কিছুই বলছে না, কেবল ওর দিকে তাকিয়ে হাসছে। হাসি আর চাহনি একেবারে ভিন্ন। হাসি আর চাহনি একেবারে ভিন্ন, যা সবার কথা মুড়ি ওকে লজ্জা সাগরে ডুবাচ্ছে। অনেকক্ষণ বাদে বলল, আমার কি এখন এই গানটা গাওয়া উচিত যে তেরে ঘর আয়া মে আয়া তুঝকো লেনে দিল কে বাদল মে whatever। সুর তুলে গেয়ে সৈকত বলল, কোন গানটা গাওয়া উচিত আমার? লজ্জায় গা ঝাড়া দিতে এক ছুটে পারল মন। সবাই হেসে উঠল। নাহিদ বলল, দুলহান শর্মা গেই। হাসি রোল। রুবাব সৈকত বলল, সৈকত কবে আসতেছস? রুবাব হেসে বলল, তাড়াতাড়ি আয়, তোর বিয়ার জন্য আমি বউ ঘরে তুলতে পারতেছি না, বুক খাকা করতেছে বউয়ের জন্য। সৈকত মুখ কুচকে বলল, ছোট বোনের জামাইয়ের সামনে কি বলতেছে সেসব? একটু তো শরম কর শালা। রুবাব ওর চোখে রাঙালো। শালা বাবু, লাগাইতে এলে আগে সম্মান দে, সম্পর্কে বড় সম্বন্ধী তোর ভাইয়া ডাকবি। ভালো আছেন রুবাব ভাইয়া? রুবাব ওর চোখ রাঙালো। ব্যঙ্গ করে বলল সৈকত। এরপর হো হো করে হেসে দিল। পরপরে অন্তর দিকে চেয়ে বলল, আসসালামু আলাইকুম। আমরা দুই মাত্র শালক অন্তর ভাইয়া। ভালো আছেন? আপনারেও কি পা ধরে সালাম করতে হবে? আসেন সালাম করি। আবার হেসে ফেলল সৈকত। অন্তর চোখ মুখ কুচকে বলল, দোয়াই লাগে, এমন আপনি টাপনি করিস না, গালির মতো ভয়ঙ্কর লাগছে। ব্যাপারটা এত হাস্যরোলে ভরপুর হলো যে সবার মাঝে হাসির রোল পড়ল। কিছুক্ষণ হাসি চলতেই থাকলো। হাসি থামিয়ে রুবাব রেজাল্ট জানতে চাইল। নাহিদের পর অন্তর রেজাল্ট শুনে মুখটা পাংশুত হয়ে গেল। তৎক্ষণিক বলল, আমি আইতেছি, আজ তোদের সাথে থাকবো। শেখ বাড়ি হলরুমে আয়েশি ভঙ্গিতে বসে আছেন মনির শেখ। সামনে বিশালকৃত টিভিতে দৃষ্টি তার। সেখানে চলছে বিশেষ আলাপন নামে একটা শো। এখানে প্রথম 6 জন এসেছে, সব বিভাগের প্রথম 2 জন। সেই শো এর আজকের এপিসোড বেশ জমেছে। মনির শেখ খুব মনোযোগ দিয়ে শুনছে। চোখ ভরা তার গর্ব। সুদর্শন অতিথি চমৎকার বচনে বিমোহিত তিনি। ঠোঁটের কোণে প্রসন্ন হাসি। টিভিতে চোখ ফেলে দেখলেন মামি। টিভিতে চোখ ফেলে ডাকলেন মেয়েকে। মন, এদিকে আয়। বার কয়েক ডাকের থেকে নিচে নামলো মুন। জি বাবা। আয় বস। মুন ভুরু কুচকে ঘটনা পরখ করবার জন্য চেষ্টা করলো। তখনই চোখ গেল টিভিতে। অ্যাশ টি শার্ট পরিধান সুদর্শন পুরুষ স্ক্রিনে দখল করে আছে। এক পলক দেখে বিস্ময়ের ভুরু উচ্চালো। জনাব, তবে এখানে ফলাফল পরের দিন শেখবাড়ি আসার কথা থাকলেও ও আজ দিন তিনিকে বাদে ও তার দেখা নেই। তিনি মহাব্যস্ত। বিভিন্ন চ্যানেলে মহল থেকে সাক্ষাৎকারের জন্য ডাকছে। রাত দিন এক করে তিনি সাক্ষাৎ দিয়ে বেড়াচ্ছেন। এদিকে তার সাথে সাক্ষাৎ দেওয়ার বালাই নেই। টিভি ফেসবুক দখল করে আছেন। রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছেন। বিসিএসের দ্বিতীয় স্থান দখল করেছেন কিনা টিভির দিকে তাকিয়ে বসলো মুন। বসতে মুন শেখ গদগদ হয়ে বললেন, সৈকত, ছেলেটার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। বুদ্ধি, মেধা, আত্মবিশ্বাস, আচরণ সবটা মুগ্ধ করার মতো। নিজ যোগ্যতা বলেই এতটুকু এসে পড়েছে। এমন ছেলেমেলা ভার। আই অ্যাম ইমপ্রেস। ও বসতে মনি শেখ গদগদ হয়ে বললেন, উপস্থাপক বিসিএস জার্নির ব্যাপারে প্রশ্ন করছেন। ঠোঁটের কোণে হাসি টেনে দৃঢ়স্বরে প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছে সৈকত। ভাবভঙ্গিতে চমৎকার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। 260টা কি সময় দেখাচ্ছে মানুষটাকে। মনে মুগ্ধ হয়ে চেয়ে রইল। আনমনে বিড়বিড় করল। আমিও। উপস্থাপক প্রশ্ন করলেন। সৈকত উত্তর দিল, আমার ভীষণ পছন্দের অর্থনীতি, সেদিকেই যাব। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনিরীক্ষক হিসেবে নিয়োজিত হবার মনস্থির করছি। মনি শেখ উৎফুল্ল হয়ে বলল, ব্রিলিয়ান্ট। আই প্রাউড অফ ইউ। মনি শেখ কথা শুনছেন। মনের কানে কোনো কথাই ঢুকছে না। সে তো তার মানুষটাকে দেখতে ব্যস্ত। এই সুন্দর মানুষ ওর ভেবে আনন্দ লাগছে।
মনের বিভোরতার মাঝে বাবার হৈ হৈ কানে এলো। ধ্যান ফিরল। বাবার উৎফুল্লতা দেখে অবাক খুশি দুটাই হলো। মনি শেখ টিভির দিকে ইশারা করে বললেন, এই চমৎকার ছেলেটাকে বাবা তোর জন্য পছন্দ করেছি, তোর কি কোনো আপত্তি আছে? মন থমকালো, মনে মনে খুব হাসলো। বাবা পছন্দ করছেন, সাত নাচ ওর নিতেছে। হাস্যকথা চেপে মুখে লাশ টানলো, নত মুখে মাথা নাড়ল। মনি শেখ বললেন, আজ সন্ধ্যাবেলা সৈকত পরিবার নিয়ে তোকে দেখতে আসবে। চেনা জানার মধ্যে হবার ঘটা করে আয়োজন নেই, এমনি ওরা পরিবার আসবে। সৈকতের মা ফোন দিয়ে জানিয়েছেন আজই পাকা কথা সারতে চান, তোর কি মত? আজ আসবে? মনটা উড়ুড়ু করলো মনের। কি ভীষণ খুশি লাগছে। মন সে খুশির প্রকাশ করতে পারল না। লাজক স্বরে বলল, তোমরা যা ভালো বুঝো, আমার কোনো আপত্তি নেই। রুবাব থাকলেও এখন ফের বলতো, ওভার অ্যাক্টিং কম কর, ধরা খেয়ে যাবি। ভাগ্যিস নেই। মন মুখে চেপে হাসলো। সাক্ষাৎকার চলল আরো কিছুক্ষণ। সৈকতের জিজ্ঞেস করা হলো এই সফলতার পেছনে কার অনুপ্রেরণা আছে। সৈকত ক্যাডেট দিল বাবা মাকে আর বন্ধুদের। এরপর উপস্থাপকে হেসে প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে ফেলল সৈকত। সময় নিয়ে বলল, আ নিউ লাইফ। মনি শেখ ভুরু কুচকালেন। উত্তরটা বুঝলেন না তিনি। সন্ধিয়ান চোখে তাকলেন। পরের প্রশ্নটাও এ সম্পর্কিত ছিল। সৈকত একটু হাসলো, শান্ত স্বরে বলল, প্রেম এবং ক্যারিয়ার দুটোই জীবনের খুব ইম্পর্টেন্ট বিষয়। দুটোতেই সফলতা মেলে, কোনোটা জীবনে কোনোটা মনে। জীবন আর মন দুটো একসূত্রে গাথা। অনুভূতির মনে প্রফুল্লতা আনে, অনুভূতি মনে প্রফুল্লতা আনে, আর প্রফুল্ল মনেই জীবনের নতুন উদ্যমের সাহস জাগে। মনে থাকা মানুষই জীবনের পথসঙ্গী হয়, সফলতার তাড়া দেয়। পড়তে পড়তে কিংবা চলতে চলতে হতাশ হয়ে গেলে একটা হাসি, একটু কথায় আনন্দ দেয়। আগলে রাখতে জানলে জীবন এবং মন দুটোই সমান তালে চলে। মনির শেখের সন্দেহ গাঢ় হলো। প্রেম না করলেও এত সব কিভাবে জানলো? প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে রইল তিনি। মন প্রশান্ত মনে বসে আছে। শৌকতকে কি সব ওকেই বলল। মন কি শৌকতের জীবনে প্রশান্তি হতে পেরেছে? কত ধ্যান তার, বাবা খেয়ালটি নেই। তো উপস্থাপক ফের ব্যক্তিগত জীবন প্রশ্ন করলেন। সৈকত নিচের দিকে তাকিয়েছিল, নিশ্চুপ রইল, উত্তর দিল না। কেবল খানিক বাদে ক্যামেরার দিকে চেয়ে চমৎকার একটা হাসি উপহার দিল। সম্মতি ঝলমলে হাসি। সেই হাসিতে বলল, আমার জীবন, মন, সফলতা, সংজ্ঞা, সাহস সবখানে আছে সঙ্গী। মনি শেখ চোখ বড় সড়ো করে চাইলেন। সঙ্গীত মন হতে যাচ্ছে, এর মানে? তরিতে ঘাড় ঘুরে চাইলেন মেয়ের দিকে। মনের শ্বাস আটকে এলো। লজ্জায় আড়াশ হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর এক ছুটে পালালো। যেতে যেতে বলল, সরি বাবা। মনি শেখ হতভম্ব হয়ে বসে রইলেন। নিজের পছন্দের পাত্রের সাথে মেয়ের বিয়ে ঠিক করে মেয়ের মত চেয়ে নিলেন। কথা পাকা হবার আগে জানতে পারলেন পছন্দ পাত্রকে তিনিই নয়, মেয়েই করেছেন। কি অবাক কাণ্ড! ওকে নাকে দড়ি দিয়ে ঘুরেছিল ওরা। রসাগ্নি চোখে চাইলেন টিভির দিকে, যার অর্থ আজ এসো হচ্ছে তোমার। বাবা কিন্তু আমাদের কথা জেনে গিয়েছে। সন্ধ্যাবেলা পাত্রপক্ষ আসতেই পাত্রের কানে কানে গিয়ে বলল মন। খানিকের জন্য থমকে গেল পাত্র। পাশে বাবা মা ভাই। সবার সামনে পাত্রের এহেন কানাকানিতে একটু অসুস্থ হলো বোধহয়। ভাইয়াকে ইশারা করলো। ভাই সবাইকে নিয়ে এগিয়ে গেল। সামনে পাত্রের ভাই অপেক্ষা দাঁড়িয়েছে। ভাই এসে ভিতরে নিয়ে গেল তাদের। কেউ নেই, তবুও পাত্র ফিসফিসি করে বলল, কি জেনে গেছো চন্দ্র কথা? মেয়েটার নিচু সরে বলল, বাবা তোমার সাক্ষাৎকার দেখে বুঝে ফেলেছে আমরা রিলেশনে আছি। এটা অ্যারেঞ্জ নয়, লাভ ম্যারেজ। এখন কি হবে? আমার না ভয় করছে সৈকত। বাবা যদি বিয়েটা ভেঙে দেয়? সৈকতকে কিঞ্চিত বিস্মিত হতে দেখা গেল না, যেন জানতো সবটা। সৈকত সন্ধ্যাবেলা শেষ আলোয় দেখছিল প্রিয়তমাকে। আজ অর্কিড কালারের শাড়ি পরেছে, মুখে এলোমেলো প্রসাধনী, ঠোঁটে ট্রিন্ট, এক চোখে আইলাইনার দেওয়া, অন্য চোখ নেই, দু পায়ে দুরকম জুতো। বোধহয় ওর আসার খবর শুনে লুকিয়ে চলে এসেছে। চোখে মুখে সে কি ভয়! মেয়েটা এত ভীতু কেন? সব কিছুতে ভয় পায়। এই যে কদিন বাদে দেখা হলো ওদের। সৈকতের জীবনে অনেক সাফল্য এসেছে। কোথায় শুভকামনা দেবে, মনে পড়ার গল্প বলবে, তা না, ভয় পাচ্ছে। ভয়ে সুন্দর মুখটা একটুখানি করে ফেলেছে। তাতেও মায়াবী লাগছে সৈকতের কাছে। সৈকত ওর দিকে তাকিয়ে হাসলো। মন রেগে বলল,
হাসছো কেন তুমি? সৈকত ঠোঁট চেপে হেসে বলল। এক চোখের আইলাইনারে তোমাকে সুন্দর লাগছে। মুন অবাক হয়ে চাইল। তোমার কি এক বিন্দু চিন্তা হচ্ছে না? বাবা জানতো এটা অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা প্রেম করছি জানলে না করে দিত। এই জন্যই ভাইয়া হাইড করেছিল। এখন তুমি সব এলোমেলো করে দিলে, এখন কি হবে? মুন ভয়ে ঘন ঘন পলক ফেলছিল, ইতিউতি করে দেখছিল এদিক ওদিক। আধার নেমে গেছে চারপাশে, গেটের বাতি জ্বলছে। ওরা তখনও গেটের বাইরে দাঁড়িয়ে। সে আধারে সৈকতে ঘটালো এক ঘটনা। তড়িৎ টেনে গাঢ় অধর পরশ দিল। তড়িৎ ছেড়ে দিল, আলতো সুরে বলল, আমি আছি তো চন্দ্রকথা। ভরসা জোয়ার বয়ে গেল। সেই তালে বয়ে গেল মুন। আকস্মিক শান্ত হয়ে গেল। বিস্ময় নিয়ে অনুভব করলো ওর ভয় অবশিষ্ট নেই আর। সে রক্তিমকালে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। সৈকত হাত বাড়িয়ে বলল, আসো একসাথে যাই। মুন চমকে চাইল। কি করতে চাইছে সৈকত? বাবার সামনে হাত ধরে হাজির হবে? ওর মনোভাব বুঝে সৈকত হাসল। বিয়ের খুশিতে বাড়ি মাথায় তুলতে পারো, অথচ হাত ধরতে এত ভয়। তোমার সজান এসেছে নিয়ে যেতে। ধরো হাত আর সঙ্গে চলো। সৈকতের হাতটা তখনও বাড়িয়ে রাখা। মুন প্রশ্নবিদ্ধ মনে হাতে হাত রাখল। সৈকত শক্ত করে হাত ধরে পা বাড়ালো সামনে। মুন বলল, তুমি চাইছোটা কি? প্রেম আমার জীবনের সবচেয়ে সুন্দরতম সত্য, আর তুমি আমার জীবনের সবচেয়ে সুখের অধ্যায়। এই অধ্যায়কে আমি অস্বীকার করতে চাই না। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল সৈকত। ওর চোয়ালে বিন্দুমাত্র ভয় নেই, গাঢ় আত্মবিশ্বাস আছে কেবল। ঠোঁটের কোণে বিজয় হাসি, এই দৃঢ় মনের হৃদয় ছোঁয়া। ওকে নিয়ে মানুষটা একেবারে দিল খোলা। প্রশান্তিতে হাসল মন। পরপরই বলল, তুমি ইচ্ছে করে জানিয়েছো? এতদিন জানালে না, আজই কেন? সৈকত হাসল। সেই হাসি যেন উত্তর দিল, লুকোচুরি পছন্দ না আমার। এতদিন শুধু যোগ্য প্রমাণ করার জন্য আড়ালে ছিলাম। সৈকত উত্তর দিল। কিছু সত্য জোগাড় হবার পরেই বলা যায়। মন বেশ বুঝলো সৈকতে আটঘাট বেঁধে এসেছে। মন বলল, আমি কি কিছু করব? সৈকত ওর দিকে চেয়ে বলল, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আপনার সাজনার জন্য সাজার সাজটা সম্পূর্ণ করে আসুন। আপনার মনোহর রূপ দেখে আমি বারবার ধন্য হব। মন নিজের দিকে চেয়ে বলল, আমাকে কি দেখতে খারাপ লাগছে? চাঁদকে কখনো খারাপ লাগতে পারে না। মন লাজুক সুরে বলল, আজকাল বেশিই করছো না? বেশির অধ্যায় তো এখনো খুলেইনি। কম বেশি সব পড়েই তো আছে। তাড়াতাড়ি বউ হয়ে যাও তো। সৈকত দুষ্ট হাসল। গভীর চেয়ে চাইল সৈকত। বুকে কাঁপন ধরল মুনির। সে হাত ছুটিয়ে পালাতে চাইল। সৈকত হেসে বলল, আরে বউ দেখি লজ্জা পাচ্ছে। আমি আর তোমার সামনেই আসবো না। আমি তোমাকে দেখতে এসেছি। দেখি তো নিয়েছো ছবি। সৈকত দুষ্ট হাসল। মুন পা বাড়ালো। সৈকত ডাকলো। মুন দাঁড়ালো। সৈকত কোমল সুরে বলল, মায়ের দেয়া বালা পরে দেখা দিও। মা এবং মায়ের ছেলে দুজনেই খুশি হবে। অত্যন্ত ভীতু মুখে মাথা নিচু করে বসে আছে মুন আর রুবাব। সামনে বসা মনির শেখ অতীব গম্ভীর মুখে। গোপন কথা ফাঁস হবার পর ছেলে মেয়ের উপর ফুঁসে আছেন। মুনকে সেইক্ষণের পর আর দেখেনি। মেয়ে ঘরের দরজা আটকেছে, ছেলেটাও পালিয়ে বেড়াচ্ছে। মনির শেখ ভাগে না পেয়ে সৈকত আসার পর তিনজনকে একসাথে নিজের ঘরে ডেকেছেন। বাবা ভীতি থাকা রুবাব মুনের অবস্থা নাজেহাল। মুন মনে মনে দোয়া পড়ছে। বাবার মুখের দিকে তাকিয়ে রুবাবের চিন্তা দ্বিগুণ হলো। বিয়েটি ভেঙে দিবে নাকি? ওদের চিন্তার ক্ষণ একবার প্রসন্ন সৈকত। ভয় ডর নেই, শান্ত স্বাভাবিক হয়ে বসে আছে। ওর এহেন মুখভঙ্গি দেখে ফুস করে নিঃশ্বাস ফেলল মনির শেখ। গম্ভীর মুখে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি সৈকত। সৈকত কপাল চুলকালো আর চোখে একবার তাকালো মুনির দিকে। সম্পর্ক করার জন্য কি এবার শ্বশুরকে জবাবদিহি করতে হবে? ওর জন্য প্রেম নিষিদ্ধ নাকি? সৈকত হালকা কেসে ধীরে সরে বলল, কিছু ব্যাপারে আমাদের নিয়ন্ত্রণে থাকে না আঙ্কেল। আমার পড়াশোনা, ক্যারিয়ার সব আমার বিবেক নিয়ন্ত্রণ করলেও আবেগটাকেই কেবল বশ করতে পারেনি। থামল সৈকত। মনির শেখ তীক্ষ্ণ চোখে তাকালেন। সেই চাহনিতে ভয় পেল না সৈকত, একটু যেন কষ্ট পেল। একটা বাবার রাগ দেখল সে। দিনের পর দিন যার বাসায় এসেছিল ছেলে বন্ধু ভেবে আসে বলে অনেকে আপ্যায়ন করেছে। এই ছেলে কথায় মেয়ে বিয়ে ঠেকিয়েছে, আর সেই ছেলে চাপা শেষ ফেলল সৈকত। ধীরস্বরে বলল,
লুকোচুরি ব্যাপারটা আমার পছন্দ নয়। আমি প্রেম নয়, বিয়েটাকেই বেছে নিয়েছিলাম। ইভেন সম্পর্কে যাওয়ার আগে আমি রুবাবের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রতিষ্ঠিত হবার জন্য রুবাব থেকে সময় নিয়েছি। ব্যাপারটা হাইড করে বিয়ে করতে আমার মন সায় দেয়নি বলে আপনাকে জানিয়ে দিলাম। এরপর সৈকতের স্বর নরম হলো। আপনার মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর জন্য আমি দুঃখিত নই। মন আমার লাইফের সুন্দরতম অধ্যায়। দুঃখিত হতে গেলে ওকে এবং সে অধ্যায়কে অস্বীকার করা হবে। আমি সম্পর্কে যাবার জন্য সরি নই, তবে দেরি করে জানানোর জন্য সরি। শান্ত অথচ ধীরস্বরে শ্বশুরের সামনে কনভেন্স করে দিল সৈকত। মন বাবার সামনে মাথা নিচু করে বসে আছে। রুবাব বন্ধুর মনোভাব বুঝে নড়ে চড়ে বসেছে। মনির শেখ আক্কেল গুরুম বিস্ময়ে হতভম্ব। তিনি ভেবেছেন ছেলেটা ভয় ডর পাবে, অথচ এই ছেলের কাছে ভয় ছিটেফোঁটাও নেই। কি নির্দ্বিধায় ভালোবাসার বুলি ফোটাচ্ছে। তার সামনে বসে বলছে মুনোর জীবনের সুন্দরতম অধ্যায়। সরি বলেছে, অস্বীকার করা হবে। কি আত্মবিশ্বাস! মনির শেখ থমকে গেলেন, ছেলের দিকে রাগান্বিত চোখে চাইলেন। তুই জানতি আমাকে না বলে সময় দিলে কি ভেবে? রুবাব ভয়ে ভয়ে তাকালো বাবার দিকে। সৈকত বন্ধুকেও বাঁচিয়ে দিল। আঙ্কেল, আপনি ভুল বলছেন। রুবাব আমাকে আশ্বাস নয়, শর্ত দিয়েছিল। বিসিএস হলে আমাকে ভগ্নিপতি হিসেবে মেনে নেওয়ার কথা ভেবে দেখবে, নয়তো না। মনির শেখ সৈকতের দিকে চাইলেন ফের। গোয়েন্দা চোখে চেয়ে জেরা করলেন। বিসিএস না হলে? উত্তর দিতে গিয়ে সৈকত একটু হাসল, বাঁকা ভাব নিয়ে বলল, আমার যতটুকু ধারণা, ছেলে হিসেবে আমাকে আপনার অপছন্দ নয়। 4-5 দিন আগে অবধিও একটা স্নেহ কাজ করেছে আমার প্রতি। তখন প্রস্তাব দিলেও আপনি বোধহয় নিষেধ করতেন না। এ তো দেখি দুরন্ত ছেলে, তার মতকৃতি ধরে ফেলেছে। মনির শেখ হতবুদ্ধি হয়ে যাচ্ছেন সৈকতের কথা শুনে। তাও তিনি দমলেন না। তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে তার মেয়ের সাথে প্রেম করে বেড়েছে, এত সহজে ছাড়বেন না তিনি। গম্ভীর মুখে বলল, তুমি এবং তোমার সরি যদি আমি গ্রহণ না করি? সেই অপশন কি আদৌ আপনার কাছে আছে আঙ্কেল? ফের প্রশ্ন ছুড়ল সৈকত। মনির শেখ রুষ্ট হয়ে বললেন, মনের বাবা আমি। অপশন কেন থাকবে না? অবশ্যই আছে। সৈকত প্রসন্ন হেসে বলল, গ্রহণ না করার অপশন আপনাদের কারো কাছেই নেই। না আপনার কাছে আছে, না মনের কাছে, আর না রুবাবের। অপশন নয় দায় আছে, অপশন নয় দায় আছে। কিসের দায়? বুড়ো কুচকালেন মনির শেখ। সৈকত বলল, আপনি আমাকে জামাতা হিসেবে সিলেক্ট করে আমার বাবার সাথে কথা বলে দাওয়াত দিয়ে ডেকে এনেছেন। আজ পাত্রপাত্রে দেখা নয়, আংটি বদলের কথা। এটা বাছাই পর্বের পরের ধাপ। এই ধাপে এসে হুট করে বিয়ে ভেঙে দেওয়া যায় না। দুটো পরিবারের সবার অসম্মান হয়, বিশেষ করে আমার পরিবারের তো বটেই। আজকের আয়োজক যেহেতু আমার পরিবারের সম্মান রক্ষা করা, সেহেতু আপনারই দায়িত্ব। আমার মেয়ের ব্যাপারে আমি দায়িত্ব সব ভুলতে পারি। প্রচণ্ড গরিগম্ভীর মুখে বললেন মনির শেখ। ছেলেটা স্পর্ধা দেখে অবাক হচ্ছেন তিনি। সৈকতকে রাগের বালাই নাই করে বলল, আমার এলাকায় মেয়ে পছন্দ হলে ছেলের মা মেয়ের হাতে বালা পরিয়ে দেন। এই বালা পরানোর মানে মেয়েটা ছেলের জন্য রিজার্ভ। আমার মা রুবাবের উপস্থিতিতে বালা পরিয়ে দিয়েছেন মনকে। এতে শেখ বাড়ির ছেলে মেয়ে কেউই আপত্তি করেনি। বালা গ্রহণ করে আমার হয়ে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষার দায় মনের। সৈকত সে রাগের বালাই না করে বলল। মনির শেখ তড়িৎ চাইলেন মেয়ের মুখের দিকে। মুনও মাথা উঠালো বিস্ময়ে, হাত উঁচু করে চুরির দিকে চাইল। এখন বুঝতে পেরেছে সবার সামনে বালা পরানো আর আজ ওকে বালা পরাতে বলাই কারণ। এত বুদ্ধি ওর ওকেও জড়িয়ে নিল। মনির শেখেরও চোখ পড়ল মেয়ের হাতে। একজোড়া সোনার বালার দৃষ্টি আটকালো। এ বালা তারিনার নয়। তবে পরপরে আবার চাইলেন মেয়ের দিকে। মন ঘটনার সত্যতা প্রমাণ করে মাথা নিচু করল। মনির শেখ কত বিমর। এই ছেলে তো দেখি ভারী সাংঘাতিক। দাবার গটির মতো সব গুছিয়ে নেমেছে। ছেলে মেয়ে সবাইকে দলে টেনেছে। শুধু ক্যারিয়ারের দিকে নয়, পার্সোনালিটি দিয়েও একই স্ট্রং, আত্মবিশ্বাসী আর দীপ্ত। কি বলবেন একে? মাকে জানিয়ে বালাও পরিয়ে দিয়েছে। তার ছেলেটাও সাক্ষী দিয়েছে। আর মেয়েটাও চুরি পরে বসে আছে। নিজের ছেলে মেয়ে যখন অন্যের গান গায়, তখন তারে বা কি বলার থাকে? মনির শেখ কথায় কে হারালেন যেন। সৈকত বলল, এই বালা আমার দাদি আমার মাকে দেখে পরিয়ে বিয়ের পাকা কথা বলেছেন। আমার মা মনকে দেখে পরিয়ে দিয়ে একপক্ষীয় বন্ধন।
কিন্তু সেদিনই জুড়ে দিয়েছে। একপক্ষীয় বন্ধন কিন্তু সেদিনই জুড়ে দিয়েছেন। মনির শেখ দ্বিরুক্তি করতে গেলেন, তখন তার ফোন বেজে উঠল। সাদাতের ফোন। কথা বলতে নিয়ে বললেন, সাদাতের গাড়ি আটকে গেছে গলিতে, গিয়ে নিয়ে আয়। শালা আসতেছে। বুক কেঁপে উঠল রুবাবের। বাবা নিশ্চয়ই দাওয়াত দিয়েছেন। রুবাব তার থেকে পালিয়ে বাঁচে। কেন ডাকতে গেল বাবা? রুবাব বাবাকে একদিকে টেনে নিয়ে গেল, অনুরোধ সুরে বলল, বাবা তুমি প্লিজ কথা বাড়িও না, সৈকতকে মেনে নাও। মনির শেখ ছেলের উপর চড়া হলেন। তোর স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। সৈকতের চেয়ে ভালো পাত্র পাওয়া যাবে না, ও মনকে ভালো রাখবে। সে আমি বুঝবো, তুই অনেক বাড়াবাড়ি করেছিস। এবার আমি যা চাইবো তাই হবে। কড়া সুরে বললেন মনির শেখ। রুবাব হুট করে বাবার হাত ধরে ফেলল, আকুতি করল। বাবা প্লিজ, আমার জন্য, আমার লাইফটা শেষ হয়ে যাবে। মনির শেখ থমকালেন। এতে তোর লাইফ শেষ হবে কেন? রুবাব চুপ রইল। মনির শেখ খেয়াল করলেন ছেলেকে অস্থির লাগছে, অন্যরকম কেমন যেন। তিনি উদ্বিগ্ন হলেন। কি হয়েছে রুবাব, তুই এমন করছিস কেন? রুবাব দাঁতে দাঁত চেপে রইল, বলতে পারল না। আমার শাহ আলা সেজতির জন্য সৈকতকে পছন্দ করে বেসেছেন। আমার শাহ আলা সেজতির জন্য সৈকতের পছন্দ করে বসে আছেন। মনির বিয়ে ভাঙলে তিনি সৈকতকে দিকে আবার টান করবেন। যা ভয়ঙ্কর, মানুষ কোনোভাবে বাধ্যটাধ্য করে ফেলবেন বলা যায়। রুবাব বলতে পারল না বাবাকে। ঘরে বাইরে পাচারি করছিলেন নাহিদ অন্তর। মনির শেখ নাহিদকে ডেকে জিজ্ঞেস করলেন। ঘটনা গম্ভীর করতে সেও বলে দিল, ছেলে আমাদের লাখে এক, সব মেয়ের পরিবারের পছন্দ হয়ে যায়। এমন করে সাদাত ভাইয়ের ও পছন্দ হয়ে গিয়েছিল। প্রস্তাবও দিয়েছিল সৈকতকে। সাদাত ভাইয়ের ফার্স্ট চয়েস রুবাব নয়, সৈকত। সৈকতের ফার্স্ট চয়েস অলওয়েজ মুন ছিল বলে রিজেক্ট করতে এক সেকেন্ডও দেরি করেনি। ঘটনা বুঝিয়ে বলল নাহিদ। সে সাথে রুবাবের ভয় উল্লেখ করল। মনির শেখ কি অদ্ভুত কথা! জামাতার জন্য পুত্রবধূর প্রস্তাব যায়। বাগরুদ্ধ হয়ে গেলেন তিনি। কিছুক্ষণ কথাই বলতে পারল না। বিস্ময় নিয়ে গিয়ে বসলেন ফের। সৈকত তখন অপেক্ষায় বসা। অনেক কথা বাকি। শ্বশুরের ক্ষিপ্ত মুখে দেখে চাপা হাসল। মুনকে বলল, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। মুন চলে গেল। ঘরে কেবল মনির শেখ আর সৈকত। তিনি ভাবুক হয়ে বসে আছেন। সৈকত ধীরে পায়ে তার পাশে বসল। চাপা মুখটা দেখল এক পল। ওর স্বর নরম হলো। আঙ্কেল, মন আপনার মেয়ে, ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন আপনি। আমি আপনার সব সিদ্ধান্ত সম্মানের চোখে দেখি। আপনার বিরুদ্ধে গিয়ে মনকে বিয়ে করার পক্ষে আমি নই। বিয়ে আপনার সম্মতিতেই হবে। মনের অভিভাবক হিসেবে আপনার অনুমতি ছাড়া বিয়ে হবে না আঙ্কেল। মনির শেখ অবাক হতেও ভুলে গেছেন। এতক্ষণ কথার জালে আটকে কি দিয়ে এখন সুর নরম করছে। মনির শেখ অন্যদিকে মুখ ঘুরালেন। সৈকত স্বর ধীর হলো। আমি মনকে ছাড়তে পারবো না, বিয়ে ওকেই করব, কিন্তু আপনাদের সবার সম্মতিতে। আমার মা আসার সময় রিং নিয়ে এসেছেন। এই রিং তখনই মনকে পরাবো যখন আপনি অনুমতি দেবেন। আঙ্কেল, আমি আপনার কাছে আপনার মেয়ের হাত চাইছি, আপনি কি অনুমতি দিবেন? ফের স্বর নরম হলো। অনুরোধ ঝরে গেল। সৈকত প্রপোজ করলো শ্বশুরকে মেয়ের জন্য। এভাবে কেউ মেয়ে চায়? মনির শেখ স্থির চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর অন্যদিকে চেয়ে গম্ভীর মুখে বললেন, আমি কিছুক্ষণ একা থাকবো, এর মানে তুমি চলে যাও। সৈকত চাপা শ্বাস ফেলে চলে গেল। প্রথমে মেয়ে, তারপর ভাই, এখন আবার বাবা। এদের মানাতে মানাতে অর্ধেক জীবনটাই কেটে যাবে বোধহয়। হলরুমে আসর বসেছে। মনির শেখ ছাড়া দুই পরিবারের সবাই উপস্থিত। সাদাতও এসে পৌঁছেছে ইতিমধ্যে। সবার জড়ো হয়েছে হলরুমে। বাগদাদ হবে। তারপরে খাবারের পালা। খাওয়ার পর আবার সৈকতটা ফিরে যাবে। একটু তাড়া আছে বই কি। সুরমা মুনকে পাশে নিয়ে বসেছেন। সৈকতকে বার কয়েক ডেকেও পাশে বসালো না। বসানো যায়নি। সে বন্ধুদের সাথে ডিভানের পিছনে দাঁড়িয়ে আছে। চাপা গুঞ্জন চলছে ওদের মাঝে। রুবাব রাগ ঝাড়ছে সৈকতের উপর। আমি সব গুছায় আগাইতেছিলাম, হিরো সাইজা ঢং মেরা সব শেষ করছস। এখন বাবা বিয়া শাদী ভাঙা দিলে কি হইব? কেন যে তুই ভিউতে ওগুলো কইতে গেলি? মনটা চাইতেছে উষ্টা মাইরা কুষ্টি গিলায়া দেই। মনের কথা ভাইবাই পারতেছি না। সৈকত মাথা হাত বুলিয়ে ভাব নিয়ে বলল, আমার দিক থেকে আমি পুরোপুরি ক্লিয়ার। আমি আমার কেরিয়ার, লাইফ, ওয়াইফ সব ঠিকঠাক। তোর শর্তও পূরণ হয়েছে। রিয়া আর বাবা হওয়া ছাড়া
বিয়ে আর বাবা হওয়া ছাড়া আর সব করে ফেলেছি আমি, এবার বাকি দায় তোর। আমার দয়া হলে আমারই বুঝতে দিতি। এখন আমি বাবারে কেমনে মানাবো? খেপে গেল রুবাব। সৈকতের পিঠে হাত রেখে বলল, চিল, তোর মানানো লাগবে না। আঙ্কেল অলরেডি মেনে নিয়েছেন, জাস্ট একটু ভাব নিচ্ছেন। ভাব? মেয়ের বাবা না, কোলে পিঠে করে মানুষ করা একটা মেয়েকে দিয়ে দিচ্ছেন আমার কাছে, ভাব তো একটু থাকবেই। এদিকে সাদাত ভাই গপাগপ মিষ্টি গিলছে, এটা 3 নম্বরটা চলছে। সবাই চিন্তায় মরছে, রুবাব তোর শালার ভাবসাব ভালো ঠেকছে না। প্রেমের পর থেকে কম জ্বালানি সাদাত। নাকে দড়ি বেঁধে নাড়িয়েছে। এতে একটু ক্ষোভ আছে রুবাবের। তার উপর বন্ধুর জন্য প্রেমিকার প্রস্তাব পাঠিয়েছেন, জানার পর থেকে সে রাগ বেড়ে দুগুণ। শালাকে সহ্য হচ্ছে না রুবাবের, দেখলে রাগ লাগছে। একে তো রেগে আছে, তার উপর সাদাতের মিষ্টি খাওয়া দেখে রুবাব আরও রেগে গেল। ফুসফুস করে বলল, এই শালা জীবনটা তেনা তেনা করে ফেলছে আমার। শালারে প্যাকেটে করে বিয়ার আগে চান্দে পাঠানোর ব্যবস্থা করতো, বিরক্ত লাগতেছে। অন্তর বলল, চাঁদে তো মন থাকে, অবিতা বেডারে পাঠানো ঠিক হবে না, মঙ্গলে পাঠাতে হবে। চিন্তা করিস না, আমি আইজি নাসার সাথে কথা বলবো। কয়েকদিনের প্যাকেজ নিবি, বিয়ার পরে ব্যাক করবি নাকি ওখানেই থানা ট্রান্সফার করবি? গম্ভীর দেখালো অন্তরকে, যেন সত্যি সত্যি ব্যবস্থা করবে। এহেনের সময় ও হেয়ালি দেখে রুবাব ক্ষিপ্ত চোখে তাকালো। আজাইরা কথা বলবি না, লাথি মেরে তোরেও পাঠামো। এক লগে বইয়া মিষ্টি খাইস। অন্তর নাহিদের দিকে চাইলো, ওর চোখে ভাষা বুঝে নাহিদ চোখ গরম করলো। বোনের কথা জানবি? এক লাথি আমিও মারবো। অন্তর তাও দমল না, বরং অবাক হয়ে ওদের পায়ের দিকে তাকালো, পরক করে বলল, তোগো ঠ্যাঙ্গি এত জোর, রকেটের কাজ করে, দেখলে বোঝা যায় না এগুলো ঠ্যাং নয়, দেশের সম্পদ। লগে রাখোস কেন? হুইলা দে, আমি মিউজিয়ামে রাইখে আসি। এই ছেলের হেয়ালি যাবে না। রুবাব সৈকতের দিকে চেয়ে নালিশ করলো। সৈকতের চুপ করতে ক। সৈকত ঠোঁট চেপে হাসছে, হাসি থামিয়ে দাঁত চেপে ধীরে বলল, অন্তর, আজকের জন্য প্ল্যান স্থগিত রাখ। এনগেজমেন্টটা হয়ে যাওয়ার পর জাদুর ঠ্যাঙের বিহিত করিস, হ্যাঁ? রুবাব এবার সৈকতের দিকে তাকালো রেগে। সৈকত হেসে বলল, শালাবাবু একটু শান্ত হন, বুকের দহন থামান। আমার জলজান্ত চাঁদ আছে, 7 কলা পাকিয়েও আমার মন সরাতে পারবে না। মঙ্গলের প্ল্যান ক্যান্সেল করেন, বেচারা মানুষ ভালো। সৈকতের প্রথম কথা রুবাবের স্বস্তি দিল। স্বস্তি নিঃশ্বাস ফেললে নিচ্ছিল। তখনই সৈকতের মুখে প্রশংসার বাণী শুনে ফের রাগ নিয়ে বলল, ভালো না সাই, ধুরন্ধর লোক। ওনার দ্বারা কিছুই অসম্ভব না। তুই ওনার থেকে দূরে থাকবি, আজই ব্লক দিবি, কোনো প্রকার কন্ট্যাক্ট রাখবি না। সৈকত একটু দূরে সেরে গেল। সাদাত ভাই না, আমার তো তোর জন্য ভয় হচ্ছে। তুই কেমন প্রেমিকার মতন কথা বলতেছিস ভাই। আমি আগেই বলে দিতেছি, আমি আমার চন্দ্রকথাকে ঠকাতে পারবো না। আমি চন্দ্রকথা ছাড়া দ্বিতীয় কারোতে আসক্ত হতে পারবো না। প্লিজ আমাকে ভুলে যা। নাটকের ভঙ্গিতে বলল সৈকত। ওর এহেন কথায় হুট করে নাহিদ অন্তর শব্দ করে হেসে ফেলল। যোগ হলো সৈকত ওদের সমসুরে হাসিতে। হলরুমের সবাই চমকে তাকালো, ভুরু কুচকে তাকিয়ে রইল। সাদাত অবাক হয়ে তাকিয়ে আছেন। একজন বিশেষ ক্যাডের বন্ধুদের সাথে মিশে যেন বাচ্চা হয়ে গেছে, কোনো রাগ ঢাক নেই। কি হেয়ালি মজা! সৈকতটা লজ্জা পেল। সবাই হাসি থামিয়ে ভদ্র হয়ে দাঁড়ালো। সাদাত জিজ্ঞেস করলেন, হাসছো তোমরা? আমাদেরও বলো, আমরাও হাসি। তোমার কি বলবে ওরা? এসে বলা যায়। ফের হাসি পেল সবার। হাত মুখে কাছে টেনে কোনো মতো ঠোঁট ঢাকলো। অনেকক্ষণ বাদে মনির শেখ নিচ থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখ গম্ভীর। শৌকত বাবাকে এগিয়ে এলেন। ভাই, আপনার তো দেখা নাই, দাওয়াত দিয়ে নিজেই উধাও। শৌকতের বাবা এগিয়ে এলেন। হাসলেন তিনি। তারপর দুজন পূর্ব পরিচিত, ভাব বেশ। মনির শেখও একটু হাসলেন, বললেন, আপনার জন্যই বসেছিলাম, শুরুই হয়নি। মনির শেখ হলরুমে গিয়ে দেখলেন সব আগের মতোই। তিনি একটু স্বস্তি ফেললেন। ভেবেছিলেন এতক্ষণে আন্টি বদল হয়ে গেছে, সবাই রাজি, তার তো ওকে কে করবে না। তেমনটা হয়নি। রিং দুটো পড়ে আছে সেন্টার টেবিলে। মন বসে আছে সুরমার সাথে। সৈকত দূরে বন্ধুদের সাথে, কোনো সংযোগ নেই। অথচ 2 সোফায় পুরো খালি। তিনি ছেলেকে বললেন। রুবাব ধীরে বলল, সৈকত বসছে না? মনির শেখ তীক্ষ্ণ চোখে চাইলেন সৈকতের দিকে। সৈকত প্রসন্ন করে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম আঙ্কেল, আপনি অনুমতি দিলে বসবো।
বসার নয়, কোনো অনুমতির কথা বলছে বেশ বুঝতে পারলেন মনির শেখ। তিনি অনুমতি দিলেন রিং পরাবে, নয়তো পরাবে না, বসবেও না। মনির শেখের চোখে বিস্ময় দেখা গেল। একটা কল্পনাতেই ছিল তার, একটা সম্মান প্রকাশ পেল। মনির শেখ মেয়ের দিকে তাকালেন। হাত কাঁপছে মেয়ের, ভয় পাচ্ছে। রূপ শ্বাস আটকে তাকিয়ে আছে। মনির শেখ ওর দিকে তাকালেন, রক্তশূন্য মুখটা একবার দেখলেন, তারপর আবার চাইলেন সৈকতের দিকে। সৈকত শটানে দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে, দৃঢ় মুখভঙ্গি, চোখ একটা শ্রদ্ধা আছে। চোখাচোখি হতে সৈকত একবার পলক ঝাপটালো, পরপরে তাকালো মুনির দিকে, আবার তাকালো তার দিকে, তারপর একটু সরে গেল, যার অর্থ, আঙ্কেল, আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি। আপনি বললে আংটি উঠবে না মনের হাতে, আমি ফিরে যাব, তবে বালাও কিন্তু খুলবে না। মনির শেখ স্থির চোখে দেখলেন ওকে। কিয়ৎক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে বললেন, যে তার একটা সম্মান করে তাকে অনুমতি দেওয়া যায়। সৈকত তৎক্ষণাৎ বসল না। মনির শেখ বসল প্রথমে, তারপর বসল বড্ড বিনয় ভঙ্গিতে। শ্বশুরের উপর জয় পেয়ে মুখে বিজয় হাসি ভাষার কথা, আজকাল চর্চার কথা, উচ্চ পদস্থ ব্যক্তি হওয়ার সুবাদে অহংকারবোধ থাকবার কথা, অথচ কিছুই নেই। সে আগের মতো বিনয়ী, সে ধীর কিন্তু বেয়াদব নয়। ছেলেটাকে দেখে অবাক হননি তিনি। কেন যেন রুষ্ট হতেও চেয়েও পারে না। একটা স্নেহ মুগ্ধতা এসেই যায়। মনির শেখ ফের বিমোহিত হলেন। মনটা প্রশান্তিতে ভরে গেল তার। সেন্টার টেবিল থেকে তারিনার কেনা আংটি তুলে নিয়ে মেয়ের দিকে বাড়িয়ে দিলেন। সাবলীল স্বরে বললেন, এই ক্ষণে যেন আকাশ ভেঙে পড়ল, এমন করে চাইল মন রুবাব, নাহিদ অন্তর। নিজ থেকে বলছেন। সৈকতের চোখে বিন্দুমাত্র বিস্ময় দেখা গেল না, কেবল দেখা গেল এক পশলা কৃতজ্ঞতা। তার প্রকাশ পেল মনির শেখের উদ্দেশ্যে দেওয়া হাসিতে। মনির শেখও হাসলেন, পিঠ চাপড়ে ধীরে বললেন। সৈকত সুন্দর হেসে বলল, অভিযোগের সুযোগ দিব না ইনশাল্লাহ। এই দৃশ্য দেখে মন বিস্ময় এদের ভাব হলো কিভাবে? রুবাবের মনে হলো সৈকত নয়, সে তার বাবাকে চিনে উঠতে পারেনি। দুজনের রিং বদল হলো। রুবাব সব ভুলে চেঁচিয়ে উঠল, একটা মিষ্টি তুলে সাদাতের মুখে পুরে দিল। উল্লাসিত মুখে বলল, বাগদান হয়ে গেছে, ভাইয়া মিষ্টি মুখ করুন। সাদাতের চোখ মুখ গম্ভীর, একটা আফসোস হচ্ছে বোধ হয়। রুবাব হাসছে, আর একটা মিষ্টি এগিয়ে দিল। ভাইয়া আর একটা খান। সাদাত ভুরু কুচকালো, এই ছেলে এমন করছে কেন? সবাইকে ফেলে ওকেই মিষ্টি খাওয়াচ্ছে কেন? অন্তর টেনে নিল রুবাবকে। মিষ্টি খাইয়া মরিস না। আমি মঙ্গলে পাঠানোর ব্যবস্থা করব, টের পেলে ছক্কা মেরে অক্কা পাইয়া দেবে। পকেটে রিভলভার আছে, দেখ। ভাই, আমার এত আনন্দ লাগতেছে, আমারও কয়টা মিষ্টি খাওয়াইতে পারলে শান্তি লাগতো। মেরে ইয়ার কি শাদি, হ্যাঁ, গান বাজাতো, একটু নাচি। রুবাব পারলে নাচা শুরু করলো। অন্তর নায়ের দুই হাত চেপে ধরল। ভাই শান্ত হ, বেখাপ্পা লাগতেছে। রুবাব শালকের দিকে চাইল একবার, তারপর বলল, হলদে কমলা গাঁদা ফুল আর হরেক রাঙ্গা আলোকবাতিতে সেজেছে শেখবাড়ি। নাচে গানে হৈহুল্লোড়ে উল্লাসিত চারপাশ। বৈশিষ্ট্য শিল্পপতি মনির শেখের এক নয়, দুটো ছেলে মেয়ে একসাথে বিয়ে বলে কথা। দিন তিনেক বাদে বিয়ে, অথচ আত্মীয় স্বজন এসে জমা হয়েছে আজ থেকে। অনেক কৌতূহল সবাই, কারণ বিয়ের দিনক্ষণ বড্ড অদ্ভুত। একমাত্র ছেলে রুবাবের বিয়ে হচ্ছে এখানকারই থানা ইন্সপেক্টর বোনের সাথে। একমাত্র মেয়ে মুনির বিয়ে হচ্ছে ছেলের বন্ধুর সাথে। দিন তিনেক বাদে ছেলের বিয়ে, ছেলের বৌভাতের দিন মেয়ের বিয়ে। বিয়ে আলাদা হলেও হলুদ ভাই বোনের একসাথেই হবে, সেটা কাল। পরশু আবার সৈকতের হলুদ। সবচেয়ে বিস্ময় ব্যাপার হচ্ছে, মেয়ের হবু জামাই শেখ বাড়ির সব অনুষ্ঠানে অংশগ্রহণ নেবে, তাও ছেলের বন্ধু হিসেবে। এমনকি ছেলেও পরের দিন বিয়ে রেখে বন্ধুর হলুদ করতে গ্রামের বাড়ি যাবে। এমন নিয়ম কখনো কেউ দেখেনি, এবারই প্রথম। তাই কৌতূহল নিয়ে আগে ভাগে এসে পড়ছে সবাই। শৌকতের ভাবনা ছিল ওদের দুই বন্ধুর বিয়ে একই দিনে, একই ভেন্যুতে হবে। কিন্তু পরবর্তীতে গভীর ভাবনার পর নিজের সিদ্ধান্ত বদলেছে সৈকত। কারণটা রুবাবের অতি আদরের একমাত্র বোন মুন। তার বিয়ে বিদায়ে রুবাবের মনের উপর খুব প্রভাব পড়বে। ছেলেটা বোনের ব্যাপারে খুব ইমোশনাল। বিদায়ের পর নিজেকে ঠিক রাখতে পারবে না নিশ্চিত। বিয়ে রুবাবের জীবন খুব অরাধ্য। বছর তিনেক ধরে এই দিনটার অপেক্ষা করছে। কত সাধনার পর পাচ্ছে সেজুতিকে, ভীষণ স্পেশাল। বোনের জন্য মলিন মুখে সেই বিশেষ দিনের বিশেষত্ব ঠিক রাখা সম্ভব হবে না। এত মন খারাপ নিয়ে নতুন জীবন শুরু করতে পারবে না। সেজুতির অনেক স্বপ্ন থাকতে পারে,
মনের জন্যে সেসব বেচতে গেলে ওর মন খারাপ হবে। এখানে ওর তো কোনো দোষ নেই, কেন তবে ওর দিনটা খারাপ করবে? শুধু রুবাব নয়, একমাত্র মেয়ের বিদায়ের পর বাবা মায়ের বিক্ষুব্ধ মনে নতুন বউ নিয়ে আলাদ করার মন মানসিকতা হবে না। একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে মুনিরও অনেক শখ আহ্লাদ থাকতে পারে। নিজের বিয়ে বলে সেসবও অপূর্ণ থেকে যাবে। শেখ পরিবারের বাদে সৈকত এবং নাহিদ অন্তরের জন্য বেকায়দায় হবে। কে কোনো পক্ষে হবে? এক কথায় একই দিনে দুই ছেলে মেয়ে বিয়ে হলে সবার উপর খুব চাপ পড়ে যাবে। এইসব ভেবে একদিন আগে পরে দেওয়া হলো। বিয়ের শপিংয়ে তেমন একটা ঝামেলা হয়নি। একদিন বন্ধুরা মিলে গিয়েছে, অন্যদিন সেজুতি আর মুনির সাথে নিয়েছে। বাদ বাকিগুলো ননদভাবে মিলে সেরেছে। পরের দিন সন্ধ্যাবেলা শেখবাড়ির দুই ছেলে মেয়ের হলুদ। পার্লারে মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে মুনকে। নিজ ঘরে বসা সে। সকাল থেকে নাই দ্বন্দ্ব এখানে। রুবাবের সাথে মিলে আয়োজন তদারকি করছে। শেখবাড়ির ছাদে হলুদ স্টেজ করা হয়েছে। সাউন্ড বক্সে গান চলছে। একটু বাদে অনুষ্ঠান শুরু হবে। মুন ফোন তুলে কল দিচ্ছে সৈকতকে। তোলার নামই নেই, বার পাঁচেকেও তুলল না। মুন অন্নব্রত মেসেজ দিল, রিপ্লাই হলো না। মিনিট 15 বাদে রিপ্লাই করলো, রেডি হয়েছ? ছবি দাও। দিব মানে তুমি আসছো না? উত্তর এলো না। মুন বিস্ময় নিয়ে লিখল, সৈকত কোথায় তুমি? বাড়িতে। আসবে না তুমি? বাড়িতে অনেক কাজ তো, আমি আটকে গেছি, সরি। মুনের মুখে আধার নামলো। সৈকত ভিডিও কল দিল। মুন কেটে দিল। রেগে রিপ্লাই করলো, থাকো তুমি তোমার কাজ নিয়ে। বিয়ের দিন শুধু আমাকে নিতে এসো, আমি যাবও না, বিয়েও করব না। যার আমাকে দেখার সময় নেই তাকে বিয়ে করারও আমার কোনো দরকার নেই বলেই ফোন বন্ধ করে রাখলো। মলিন মুখে বসে রইল। চারিদিকে মানুষ গিজ গিজ করছে, সব যেন বিরক্ত লাগছে। খানিক বাদে কাজিনরা এসে ওকে ছাদে নিয়ে গেল। রুবাব এসে বোনকে স্টেজে নিয়ে বসালো। মনের মন খারাপ দেখে ভ্রু কুচকে বলল, মন, কি হয়েছে? মন খারাপ কেন? ভাইয়াকে বল। মুন নাক ফুলিয়ে বলল, কিছু না। তারিনা আর মনির শেখ এলেন। ছেলে মেয়েকে নিয়ে কেক কাটলেন। হলুদ ছোঁয়ালেন মেয়ের হাতে। মেয়ের মলিন মুখ দেখে বাবা মা ভাবলো বিয়ে হবে ভেবে মন খারাপ করছে। মনির শেখ মেয়ের মাথায় বুকে টেনে মাথা চুমু খেলেন। কাতর সুরে বললেন। মন আবেগে আপ্লুত হয়ে গেল। এতক্ষণে ক্ষিপ্ত মনটা যেন বাবার আদর পেয়ে ভালো হয়ে গেছে। বাবা মা নেমে যাবার পর কে এলো না। অনেকক্ষণ একা বসে রইল। রুবাব স্টেজে বসে সেজুতির সাথে ফিসফিস করে কথা বলছে। মুন একা বসে রইল। ওর কাজিনরা সবাই মুখিয়ে ছিল স্টেজের উঠোবার। এখন উঠছে না কেন? মন ভুরু কুচকালো। নাই দায়িত্ববান ছেলের মতো মেহমান তদারকি করছে। অন্তর ক্যামেরা নিয়ে ঘুরছে। মুন ওকে ডেকে জিজ্ঞেস করলো, কেউ আসছে না কেন ভাইয়া? অন্তর হেসে বলল, 144 ধারা জারি করা আছে। মুন বিভ্রান্ত হয়ে বলল, কিসের? অন্তর রহস্য হাসলো। ক্যামেরা তাক করে বলল, দেখি পিচ্ছি, তোমার কটা সিঙ্গেল ছবি তুলি, পরে আর সুযোগ পাবো না। অন্তরের স্বরে স্নেহ, ভাইসুলভ আচরণ আর সম্বোধনে হুট করে হেঁটে ফেলল মুন। বলল, বউ সেজে বসে আছে, এখনো পিচ্ছি ডাকবেন ভাইয়া? অন্তর স্নেহে বলল, ভাইদের কাছে বোন কখনো বড় হয় না, সবসময় ছোটই থাকে। এর পরপরই এদিক ওদিক চেয়ে বলল, সেট আপ। পছন্দ হয়েছে তোমার? পছন্দ না হলে বলো, চেঞ্জ করে দিই, এখনো সময় আছে। মনে প্রাণ ভরে এলো। নাহিদ অন্তর ভাইয়ার ভাইসুলভ আচরণ সর্বদা মুগ্ধ করে ওকে। ভাইয়ের পরে সবচেয়ে বেশি ভাইয়ের মতো মনে হয় অন্তরকে। অন্তরের বোন নেই। অন্তর মনকে নিজের বোনের স্থানটাই দিয়েছে। প্রথম দিন দেখে অন্তর বলেছিল, তুমি আজ থেকে আমারও বোন। সৈকত মনের বিয়েতেও অন্তর কনেপক্ষ। বিয়ের দিনও শেখবাড়ি থাকবে সে। নাহিদ বরযাত্রীর সাথে আসবে। হলুদ ছোঁয়ার পূর্বের কথা বেলমালন ভুলে নাচ গানের পর্ব শুরু হয়েছে। কাজিন মহলের সবাই এক গ্রুপে ডান্স করছে। মন নিশ্চুপ বসে দেখছে। বিরক্ত লাগছে তার। নিভে যাওয়া রাগটা আবার চেপে বসলো। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে চলে যেতে। ইচ্ছেদের লাইট দিয়ে উঠে দাঁড়ালো। তখনই লাইট অফ হয়ে গেল। হইচই পড়ে গেল চারদিকে। কিছুক্ষণ পর সে শোরগোল ভেদ করে গান বেজে উঠল। ফ্ল্যাশ লাইট ছাদের দরজার দিকে ফোকাস হলো। সেখানে নাহিদ অন্তসহ আরও কয়েকজনকে নাচতে দেখা গেল। সবার দৃষ্টি ওকে। মন দাঁড়িয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল। আকস্মিক সামনে থেকে সরে গেল সবাই। নাচের তালে বেরিয়ে এলো নয়া মুখ, নয়া এক সুর। স্টেজের দিকে চেয়ে হেসে গাইল সে। মন লোকলজ্জা বলে জড়িয়ে ধরল সৈকত। চোখ পানি ওর। যাক, আজ ভয় পাচ্ছে না।
ওর পাগলামো দেখে হাসি পাল সৈকতের। আগলে নিয়ে বলল, কে যেন রাগ করেছে আমার সাথে। মন ছেড়ে দিল, চোখ গরম করে বলল, খুব তো আসবে না বলেছিলে, এলে কেন এখন? সৈকত গম্ভীর মুখে বলল, পুরো খানদান সমেত বউ নিতে এসে খালি হাতে ফিরলে আমার মান সম্মান শেষ হয়ে যেত, সেই সম্মান বাঁচাতে এসেছি। মনের বিয়ে ভাঙার টিপকুনি কাটল সৈকত। তা বুঝে মন বলল, তুমি এই সম্মান বাঁচাতে এসেছো? সৈকত একটুখানি হাসল, উত্তর দিল না। ওকে গভীর চোখে পরখ করে বলল, হলদে অপসরা লাগছে আমার চন্দ্র কথাকে, আমার আশা সার্থক। মনের মন প্রজাপতিটা উঠতে লাগলো, ভালো লাগায় ভরে গেল মনটা। এখানে অপেক্ষাতে ছিল সে। লাজুক হাসল সে। অন্তর ক্যামেরা তাক করে বলল, দুলাভাই, প্রেমটাকে সাইডে রেখে আপাকে হলুদ ছোঁয়ান। আপনার 144 ধারায় আমার বোনটা আটকা পড়েছে। সৈকত হলুদের কোটা হাতে নিল। মন বিস্ময়ের চোখে চাইল, একবার অন্তরের দিকে আর একবার সৈকতের দিকে। এর অর্থ এতক্ষণ ওকে একলা রাখার পেছনে কারণটা সৈকতের আগমন। মনের বিস্ময়ের লগ্নে আলতো করে গালে হাত ছুঁল, হলুদ ছুঁয়ে দিল সৈকত। প্রেমে নিয়ে বলল, তোমার গালে আমার নামের হলুদ ছোঁয়াতেই মিশে থাকুক। ছোঁয়া, চন্দ্রকথা সবই তো আমার। মন খেয়াল করে দেখলো বাবা মা ভাই ওর হাতে হলুদ ছুঁয়েছে, কেউ গালে লাগায়নি। সৈকত হলুদ ছোঁয়াবে বলে এত আয়োজন ওকে ঘিরে মন বিমোহিত হয়ে গেল। আশেপাশে মিশে গেল, আবেশে মিশে গেল। গাঢ় প্রেম নিয়ে চেয়ে রইল সৈকতের পানে। সৈকত চমৎকার হাসলো, ধীরে বলল, আমি কি তোমার হলুদ ছোঁয়া পাবো না? মন হলুদ কোটার দিকে হাত বাড়ালো, আবার গুটিয়ে নিল। সৈকত ভুরু কুচকালো। ওর ভুরুয়ে ভাঁজ মিলিয়ে মন নিজ গালে হাত ছুঁয়ে সৈকতের ছোঁয়ানো হলুদ নিল। সেই হাত ছোঁয়ালো সৈকতের গালে, চঞ্চল সরে বলল, ভালোবাসার মতো হলুদেও তুমি মিশে আছো, থাকবে। কে যেন বলেছিল আমি বউয়ে নয় বন্ধুর হলুদে যাব? বন্ধুদের কাছে আসতে হেয়ালি করে বলল নাহিদ। সৈকত মাথা চুলকে বলল, বশীকরণের বশে আজ তো আমিটাই হারিয়ে গেছি, আর তুই কথার প্রসঙ্গ টানছিস। এক সাগর মুগ্ধতা সৈকতের চোখে মুখে। তা দেখে খুশিতে গদগদ হয়ে অন্তর বলল, দুলাভাই, আপনি তো দেখি এক্কেবারে গেছেন। সৈকত ওর কাজ চাপড়ে বলল, গেছে কি আর আজ? সেই যে গেলাম, আর তো ফিরতেই পারলাম না। কি করি বলুন তো শালাবাবু? তো দুলাভাই, একটা বন্ধুর বোনের অভাবে আমার বাথরুম ছাড়া যাওয়ার কোনো জায়গা হয় নাই, তাই আপনাকে কোনো টিপস দিতে পারছি না। ভারী দুঃখের সাথে বলল অন্তর। রব এতক্ষণ অন্যদিকে ছিল, এবার এলো। সৈকত হেসে বলল, কি অবস্থা বন্ধু? কালে হলুদ লাগে এত একেবারে সরিষার ক্ষেত হয়ে গেছস। রুবাব চোখ রাঙালো। সরিষা ক্ষেত দেখা মৌমাছির মতো ভনভন করা শুরু করবি না। সম্পর্কে তোর সম্বন্ধী, পাদরে সালাম কর। সৈকত আতঙ্কিত হয়ে নাহিদের দিকে তাকালো। কি সম্বন্ধ করালি? বিয়ের আগে মেয়ের বড় ভাই পায়ে পড়তে বলতেছে, বিয়ের পর না জানি কোথায় কোথায় পড়তে বলবে। বিয়ের আগে মেয়ের ভাইয়ের সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? নাহিদ ভারী আফসোসের সাথে বলল, খোঁজনার সময় তো দিছো মামা, হ্যাঁ? তার বলার আগে তো তুই কমলার মতো কানতে কানতে বনবাস চলে যাইতেছিলি। খালি শাড়ি পিন্দা আসল ছাইড়া আমার বিয়া বিয়া দেন গো চাচা কইটা গান গাইছিস তুই, হ্যাঁ? গান গা বাদ রাখছিস তুই? বিয়ের জন্য পাগল হয়েছিস তুই? খোঁজ দেওয়ার সময় নিলে তুই বিয়ে করুম করে কয়া কয়া পাগলা গাড়িতে ভর্তি হইতি। শিরোনাম হইতো বিয়ের জন্য পাগল হয়ে পাগলা গাড়িতে ভর্তি হলেন এক বিসিএস ক্যান্ডিডেট। এমন ফানি কন্টেন্ট থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি। এক চামচ কম পাগল হলেও খোঁজ দিতে পারতাম, সময় তো দিলি না। সালার কথায় পর কোথায় পড়বি পর। রূপ আর অন্তরের মুখে চেপে হাসছে। সৈকত রাগ নিয়ে বলল, পার্সোনাল অ্যাটাকে যাইতেছস কেন? রূপ হতাশ সুরে বলল, তোর লগে থাইকা আমার বোনটাও পাগল হয়ে গেছে। অন্তর বলল, পাগলা গারদে হানিমুন প্যাকেজ করতে হবে যা দেখছি। হাসি ঠাট্টার মাঝে হলুদ ছড়াছড়ি পর্ব হলো। রূপকে 3 বন্ধু মিলে হলুদ দিয়ে গোসল করালো। সবচেয়ে বেশি উৎফুল্ল দেখালো সৈকতকে। মানুষ চেয়ে চেয়ে দেখলো বাড়ির হবু জামাইয়ের কাণ্ড। কেউ উৎফুল্ল বলল, কেউ নির্লজ্জ। তাতে কি ভাটা পড়েছে? না, বরং আরও বেড়েছে খুশির জোয়ার। সেদিন রাত থাকলো সবাই রুবাবের বাড়িতে। তারপর দিন সবাই মিলে গেল সৈকতের গ্রামের বাড়িতে। সৈকত হলুদ হবে একেবারে গ্রাম্য প্রথায়। উঠোনে প্যান্ডেল করা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা হই হুল্লোড় করে ঘুরে বেড়াচ্ছে। উঠোনের একদিকে বড় বড় পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে।
বয়স্ক পুরুষ চেয়ার পেতে সেখানে গল্প করছেন। স্টেজে বসে আছে সৈকত, চারপাশে গান বাজছে। কাজের মহল আর সিফাত এলোমেলো নাচছে। সৈকত চুপচাপ দেখছে, চারপাশে চেয়ে বন্ধুদের খুঁজলো। হুট করে একটা চিন্তা ঢুকছে মাথায়, সে চিন্তাতে মশগুল। নাহিদকে দেখা গেল, এসে বসলো সৈকতের পাশে। সৈকত বলল, গেসুস কই? বস ফোন দিছিল। তুই এখনো রিজাইন দাস নাই? কাল ঢাকা গিয়ে পাঠাবো। বস এতদিন দোষ ধরে ধরে আসছে। যে রিজাইনের কথা বললাম অমনি ঘুরের নদী হইতেছে। এবার তবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাহিদকে দেখতে পাবো আমরা। নাহিদ হাসলো। সৈকত চারদিকে চেয়ে বলল, রুবাব, রুবাব আর অন্তর কই? রুবাব ফোনে কথা কইতেছে, আর অন্তর অবশ্যই খাওয়ার দিকে। বলে হেসে ফেলল নাহিদ। হাসলো সৈকত। একটু পর বলল, ওই শালা ডিপ্রেসড, খেয়াল করছিস? নাহিদ বলল। কদিন দৌড়ে দিতে ছিলাম তো, ওর সাথে ছিলাম না, খেয়াল হয়নি। রুবাব এসে ফরন কাটলো। কিসের কথা বলতেছিস তোরা? কি অন্তরের কথা, ওই যে ডিপ্রেসড, খেয়াল করেছিস? রুবাব আতঙ্কিত হয়ে বলল, নিয়ে? বিসিএস ভাইবের রেজাল্ট নিয়ে। উপরে ও খুব হ্যাপি দেখালেও ভেতরে ও অন্তর হতাশায় আছে খুব। অনেকদিন আমরা সবাই অবসরের সময় কাটাই নেই, যে এজন্য খেয়াল করিসনি। দীর্ঘশ্বাস ফেলল সৈকত। নাহিদ আর রুবাবের চলে আধার নামলো। নাহিদ বলল, এবার তো একেবারে একা হয়ে যাবে। রুবাবার তুই বিয়ে করছিস, নিউ লাইফ নিয়ে ব্যস্ত থাকবি। সৈকত মনকে নিয়ে নতুন ফ্ল্যাটে মুভ করছিস। আমিও চাকরি নিয়ে দৌড়দৌড়ি, এর ট্রেনিং ও পোস্টিং ঝামেলা আগামী 6 মাস কোথা থেকে কে জানে। আমরা সবাই এদিক ওদিক চলে গেলে অন্তর একা হয়ে যাবে। রুবাব চিন্তিত মুখে বলল। এই শালারে ধইরা বিয়া করায় দে, বউ নিয়া ব্যস্ত হয়ে যাক। সৈকতের কোনো কথা বলল না। খানিক বাদে নাহিদের দিকে তাকিয়ে বলল, নুহার বিয়ে নিয়ে প্ল্যান থাকলে তুই ভাবতে পারিস। নাহিদ বিস্মিত চোখে তাকালো। হাওয়া উড়িয়ে দিল। বাজে বকিস না, নুহা আর অন্তর অসম্ভব। রুবাব সৈকতকে বলল। শালা তুই কি মাইনসের বইন বিয়া করার আর করানোর চাকরি নিছস? সৈকত হেসে বলল, আমি শুধু তোকে ঘটকালির দায়িত্ব নিছি ভাই, ফ্রিতে পায়ে যাইতেছস তো এই জন্য দাম দেস না। তো দাম হিসেবে কিডনি লইয়া যা। নাহিদ গম্ভীর মুখে বলল। তোরা মজা করতেছিস। এবার রুবাব বলল, মজা না, বন্ধুদের মাঝে আর একটা বিয়ে হলে খারাপ হইব না। দেখ, ছেলে কিন্তু আমাদের খারাপ না, খালি একটু পেটুক আর বকে বেশি, নইলে 100-তে 100। তো সিরিয়াস?